একেবারে আন্তর্জাতিক সাফেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে তারেক রহমান, সারা দেশে তুলফার। অন্যদিকে বিএনপি ক্ষমতায় আসার পরে রাতারাতি দেশ ছাড়তে শুরু করেছে সমন্বয়ক উপদেষ্টারা। তবে কি আবার ছেলে জয়কে নিয়ে দেশে ফিরতেছেন শেখ হাসিনা? বিস্তারিত জানতে দেখতে থাকুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের 560 দিনের লম্বা পথ চলার শেষে নির্বাচিত সরকারের হাতে দেশের চাবি বুঝিয়ে দিয়ে উপদেষ্টা পরিষদ এখন স্মৃতির পাতায়। আজকে বিএনপি সরকারের প্রথম দিন, তারেক রহমানের নেতৃত্বাধীন যে বিএনপি সরকার তার প্রথম দিন। এখন বিএনপি তো 16 কলা পূর্ণ হলো, আওয়ামী লীগ কি পেল? বিএনপির বিজয় কি আওয়ামী লীগেরও বিজয়? আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে খুশির জোয়ার পড়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে একটা ভিন্ন রকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমি গেল 3 দিন আগে একটা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ক্ষমতা হাতে পেতে না পেতেই কিন্তু কুত্তার মতো পিটাচ্ছে ইউনূস হাসনাতকে। দর্শক শ্রোতা কারা এবং কি কারণে থেকে পিটাচ্ছে দর্শক শ্রোতা সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের 560 দিনের লম্বা পথ চলার শেষে নির্বাচিত সরকারের হাতে দেশের চাবি বুঝিয়ে দিয়ে উপদেষ্টা পরিষদ এখন স্মৃতির পাতায়। কিন্তু তাদের গন্তব্য কোথায়? শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার রাজকীয় দায়িত্ব শেষে তিনি ফিরছেন তার চিরচেনা ভুবন গ্রামীণের দেখভালের পাশাপাশি দীর্ঘদিনের লালিত সামাজিক ব্যবসায়। আইন উপদেষ্টা আসিফ নজরুল ফিরছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই প্রিয় ক্লাসরুমে, শিক্ষকতার পাশাপাশি মনোনিবেশ করবেন লেখালেখি আর গবেষণায়। পরিবর্তন এসেছে পরিবেশ ও মানবাধিকার অঙ্গনেও। সৈয়দ রেজওয়ানা হাসান আবারও নিজ ঘর বেলায় ফিরেছেন প্রধান নির্বাহী হিসেবে, আর সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এইচ মুর্শেদ ব্যস্ত হবেন তার নিজ এনজিও ব্রতির মানবাধিকার রক্ষার কার্যক্রম নিয়ে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান নিতে চান খানিকটা বিরতি, ফিরতে চান নিজের শখের কলমকালির জগতে। একই পথে হাঁটছেন জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খানও, জানিয়েছেন রমজানের পর ডুবে থাকবেন বইয়ের পাতায়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদ ছেড়ে ফয়েজ আহমেদ তৈয়ব ফিরে গেছেন নেদারল্যান্ডসে। জুলাই বিপ্লবের উত্তাল রাজপথ থেকে উঠে আসা তরুণ মুখ আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ডুবেছেন এনসিপির দল গঠনে। এছাড়াও বাকিরা ফিরে গেছেন নিজ নিজ ভুবনে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। আজকে বিএনপি সরকারের প্রথম দিন, তারেক রহমানের নেতৃত্বাধীন যে বিএনপি সরকার তার প্রথম দিন। এখন বিএনপি তো 16 কলা পূর্ণ হলো, আওয়ামী লীগ কি পেল? বিএনপির বিজয় কি আওয়ামী লীগেরও বিজয়? তার কিছু নমুনা কিন্তু আমরা দেখলাম। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়গুলো খুলে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং খুলতে যে আবার কোথাও কোথাও বিক্ষোভের মুখে পড়েছে, প্রতিবাদের মুখে পড়েছে। এর কারণটা কি? কারণটা হলো যে নির্বাচনের সময় বিএনপি, জামাত, এনসিপি সবাই আওয়ামী লীগের ভোটারদের দ্বারে দ্বারে যে বলেছে যে আমরা তোমাদেরকে রক্ষা করব, পুনর্বাসিত করব। এখন নির্বাচন শেষ, এখন তারা মহা উৎসাহের সঙ্গে এই কাজটি করছে। তবে এটি সফল হবে কি হবে না তার উপর নির্ভর করছে, মূলত নির্ভর করছে ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক সমঝোতা, অথবা তলে তলে আওয়ামী লীগের সঙ্গে ক্ষমতাসীনদের রাজনৈতিক সমঝোতা। আমরা বিক্রম মিস্ত্রিকে দেখলাম যে জামাতের আমিরের সাথে বৈঠক করতে সংসদ ভবনে, কালকে শপথের পর বৈঠক করেছেন। জামাতের আমির বাংলাদেশে আসা অন্যান্য দেশের প্রতিনিধিদের সাথেও কথা বলেছেন, কিন্তু বিক্রম মিস্ত্রির সাথে আলাদাভাবে বৈঠক করেছেন। আবার সরকারের আমন্ত্রণেই এসছে, সুতরাং বিএনপি সরকারের নানা পর্যায়ে নিশ্চয়ই কথাবার্তা হয়েছে। এখন পুনর্বাসনের ব্যাপারে কি আসলেই কোনো সমঝোতা হয়েছে এমনটা কিন্তু প্রচলিত আছে। এখন সেই ক্ষেত্রেই কি ডক্টর খলিলুর রহমান একটা প্রাইজ পেলেন কিনা, নতুবা তার এই পদে আসাটা, পররাষ্ট্রমন্ত্রী হয়ে আসাটা কিন্তু
যথেষ্ট বিতর্কের একটা ক্ষেত্র তৈরি করেছে। কিভাবে করেছে? অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকার কথা, এখন সেই নিরপেক্ষ সরকারে যারা আছে তারা নিরপেক্ষ থাকবেন, তারা কোনো দলের হবেন না। কিন্তু তিনি টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ নিয়ে অনেকটা প্রমাণ করলেন সবার সামনে যে না, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ ছিল না। অথবা এমনও হইতে পারে ওই সময় তিনি খুব পেশাদারিত্বের সাথে নিরপেক্ষ ছিলেন। এখন যেহেতু সিলেকশনের ক্ষেত্রে বিএনপি মনে করছেন যে না, এই মানুষটা যথেষ্ট অভিজ্ঞতা আছে, যোগ্যতা আছে, সেটাও হইতে পারে। কোনটা ঠিক সেটা তো আর এখনই মীমাংসা করা যাচ্ছে না। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে খুশির জোয়ার পড়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে একটা ভিন্ন রকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমি গেল 3 দিন আগে একটা নিউজ দিয়েছি যে বিএনপির একজন নেতা দাউদ ভাই, তিনি নিজে একটা আওয়ামী লীগ অফিসের তালা খুলে দিয়েছেন। এমনকি বলেছেন যে আওয়ামী লীগের যারা ভালো নেতাকর্মী আছে, যারা কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই, তারা তাদের দলীয় কার্যক্রম ওই এলাকায় চালাতে পারবে। এর ঠিক পরের দিনই ঠাকুরগাঁয়ে ঘটেছে আরেক ভিন্ন ঘটনা। এরপরে দেখলাম খুলনাতে ঘটেছে আরেক ভিন্ন ঘটনা। অর্থাৎ একটা সিরিয়াল অথবা ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো ঘটছে। দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা গত 18 মাস ডক্টর ইউনূস সরকারের ক্ষমতাসীন সময়ে আওয়ামী লীগ যেই অফিসগুলো, তাদের কার্যালয়গুলো খুলতে পারেনি, তো সেই অফিসগুলো বিভিন্ন জায়গায় আস্তে আস্তে খোলা শুরু হয়েছে। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলা কার্যালয় খুলেছেন নেতাকর্মীরা। এ সময় তারা জয় বাংলায় স্লোগান দিয়েছে। পরে তারা কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেছেন। আর গেল 15 ফেব্রুয়ারি বিকেলে পীরগঞ্জ পৌর শহরের লিচুতলা এলাকার কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন। প্রথমে তারা কার্যালয়ে প্রবেশ করেন, পরে পতাকা উত্তোলন করেন। তো এই ভিডিও খুবই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। আর এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি যিনি আছেন গোলাম রব্বানী, তিনি বলছেন, দীর্ঘ 18 মাস আমরা রাজনৈতিক কোনো কার্যক্রম পরিচালনা করতে পারিনি। আজ উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী একত্রিত হয়ে দলীয় কার্যালয়ে যাই। তারপর আমরা তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে তারা এই কাজ করে। আচ্ছা, অপরদিকে খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশের একটা দৃশ্য দেখেছি, আবার একদিকে ভাঙচুরের দৃশ্য দেখেছি। বলা হচ্ছে যে জাতীয় নির্বাচনের মাত্র 3 দিনের মাথায় খুলনা মহানগর এবং জেলা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত অবস্থায় থাকার পরেও নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশ করেছেন। বিকেলে তারা লোহার রড সংলগ্ন কার্যালয়ের নিচতলার কলাপসিবল গেটের তালা খুলে 2 তলায় গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে এ নিয়ে ভিডিও ছড়িয়ে পড়ে। এখন এই দৃশ্যপটটা আসলে কেন হচ্ছে? বিএনপি সারা বাংলাদেশে যেই সিটগুলো পেয়েছে, এখানে একটা ইউনিটি ছিল আওয়ামী লীগের সাথে। কোথায় ছিল এটা বলি, স্বাধীনতা ইস্যু প্রসঙ্গে। আপনি যদি দেখেন বিএনপির যে নির্বাচনী ন্যারেটিভ ছিল 71 মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এমনকি স্বাধীনতা বিরোধী শক্তির একটা ন্যারেটিভ তারা তাদের ভোট মার্চে পরিচালনা করেছে। আমার পরিচিত অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বিএনপিকে ভোট দিয়েছে। জামাতকে যে দেন একবার তাও না, হয়তো জামাতকে 5% দিলে বিএনপির দিচ্ছে 95%, যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট দিয়েছে। এটার মেইন কারণ হচ্ছে অনেকেই মনে করছেন যে 71 ইস্যুতে স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে বিএনপি আওয়ামী লীগের বিপরীতে তারা শক্ত অবস্থান নিয়েছে, এবং 1971 সালের ইস্যুতে জামাত ইসলাম যেটা ভাবছিল যে 2024-এ এসে নতুন স্বাধীনতা, নতুন বাংলাদেশ, 71 ইস্যুটা আর আলোচনা করা হবে না, নানান জায়গায় কিন্তু এই ন্যারেটিভ বা পারসেপশনটা তৈরি করা হয়েছিল। তো সেই জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মনে করছে যে স্বাধীনতার পক্ষের শক্তি হচ্ছে এই মুহূর্তে বিএনপি, এবং কি বিএনপির অনেক নেতাকর্মীরা আওয়ামী লীগের যারা ভালো নেতাকর্মী আছেন তাদেরকে কিন্তু অনেক জায়গায় বলছেন যে দেখো, আমরা যদি ক্ষমতায় যাই, তোমাদের বিরুদ্ধে যদি কোনো মিথ্যা মামলা থাকে, কোনো হয়রানিমূলক মামলা হয়, এটা দায়ভার আমরা নিব, দায়িত্ব নিব। একটা পজিটিভ ভাইব তৈরি করা হয়েছে। তো এই ভাইবের কারণে বিএনপি যে সিটগুলা পাইছে, তো সেখানে আওয়ামী লীগের একটা বড় রকমের সাপোর্টিং ছিল। তো সেই কারণে কিছু কিছু এলাকাতে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি যারা আছেন এখন, এমপি তো বিএনপির বা জামাতের সব আসনে যে বিএনপির তা না, তো সেইখানে একটা লোকাল সেটেলমেন্ট ছিল, এই কারণে কার্যালয়গুলো খুলছে। তবে এতে খুব বেশি খুশি হওয়ার কিছু নেই। কারণ কি,
আবেগের বসে বা জোশে আইসা দেখা যাচ্ছে না আমরা অফিস খুলে ফেলছি আবার আগের মতন হয়ে যাব ভাই। নও, এই 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা জিনিস এস্টাবলিশড হয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, গুন্ডামি, মানুষের উপর জুলুম, এই জিনিসগুলা বাংলাদেশের মানুষ পছন্দ করে না। আওয়ামী লীগ সরকারকে পতনের মাধ্যমে একটা মেসেজ এই জাতি ক্রিয়েট করে দিছে যে যারাই বাংলাদেশের রাজনীতিতে লুটপাট, দুর্নীতি, অন্যায়, জুলুম, মিথ্যা মামলা, ধান্দাবাজি এগুলা করবে, এক টার্মের বেশি, এক টার্মও থাকতে পারে কিনা এখন সামনে এটাই হইতে পারে পাকিস্তানের মতো। পাকিস্তানে কোনো ক্ষমতাসীন সরকার টানা 5 বছর ক্ষমতায় থাকতে পারে না। আন্দোলন হয়, হেনা ভোট হয়, সরকার পড়ে যায়। তো এবার দেখা যাক কি হয়। আমরা চাই বাংলাদেশে যারাই রাজনীতি করেন, আপনি রাজনীতির সৌন্দর্যটা আপনার মাধ্যমে প্রকাশ করবেন। খারাপ কাজ করবেন, ক্ষমতা আছে অপব্যবহার করবেন, আওয়ামী লীগের দিকে তাকান। আবার আওয়ামী লীগের ভালো নেতাকর্মীদের দিকে তাকান। এত কিছুর পরেও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে বাংলাদেশে, সম্মানের সহিত আছে। কেন? যখন ক্ষমতা ছিল তারা ক্ষমতাকে ব্যবহার করে, পুঁজি করে খারাপ কোনো কাজ করে নাই। যারা করছে দরুর উপর আছে। আর মিথ্যা মামলা অনেকে হয়তো শিকার হয়েছে, এটা চলে যাবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশে একটা নতুন সরকার আসবে 2-1 দিনের মধ্যে। বিএনপি সরকার গঠন করতেছে, জামাত বিরোধী দল হবে, কত কিচ্ছা কাহিনী কইরা একটা নির্বাচন কন্ডাক্ট করা হইলো এবং বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া তৈরি করা হচ্ছে। তো যাই হোক, বাংলাদেশে যারা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিছে সেই রাজনৈতিক দল এবার সংসদে নাই, আওয়ামী লীগ। এটা একটা বড় জয় আমাদের। কারণ হচ্ছে এই দালাল ধান্দাবাজগুলা মানুষের রক্ত শোষণ করে এত বছর এই স্বাধীনতার চেতনা বিক্রি করে খাইছে। এদের মধ্যে যারা ভালো নেতাকর্মী তারা অন্তত বুঝুক যে স্রোতের বিপরীতে গিয়ে মানুষ কখনো টিকতে পারে না। তো ওই শিক্ষাটা তারা যেমন পাবে, একই সাথে যারা নতুন দল সরকারে আসছে যেমন বিএনপি, তো বিএনপির এই যে গত 2 দিন ধরে যে পরিমাণ নাচাকুদানি দেখতেছি শাহবাগীদেরকে দিয়ে ঢাকা ইউনিভার্সিটির সামনে রাজাকার আলবদর বলতেছে, যেই জামাত 3-4টার বেশি আসন পাইতো না সেই জামাত 65টা সিট পাইছে। তোদের তো গলায় দড়ি দেওয়া দরকার। তোরা আমার আলবদর বলস কেন? তোরা 15 মাসে বিএনপিরে কোন পর্যায়ে নিছত ওইটা আমি সবসময় আমার লাউড ভয়েস দিয়ে বলার চেষ্টা করছি। হাইকমান্ড পর্যন্ত গেছে কিনা আমি জানি না, বাট আই ট্রাই মাই বেস্ট। কারণ হচ্ছে দলীয় ফোরামে কোনো কাজ হয় নাই। তো তোরা যে এখন আমার রাজাকার আলবদর গুপ্ত বইলা আমি জাসির পক্ষ নিছি, পেইড এজেন্ট এসব বলতেছস, তো 18 বছর তোরা যে তোদের আন্দোলন ফেল হয়েছে, তোদের নেতারা যে পেইড এজেন্ট হিসেবে ছিল আওয়ামী লীগের, ওইটা বল যে আওয়ামী লীগের পেইড এজেন্ট মির্জা ফখরুল সহ যারা আন্দোলনের নেতৃত্ব ছিল তাদেরকে মন্ত্রী পরিষদে দেখতে চাই না, এটা বলস না কেন? ওইটাও তো তোদের বলতে হবে আমারে যদি তোরা পেইড এজেন্ট কস, তাই না? তো ভোটের রেজাল্ট কি হয়েছে, বিএনপির অনেক একদম ডেডিকেটেড নেতা যারা 100% পাস করার কথা তাদের রেজাল্ট রিগিং, কারচুপি, তারপরে পোলিং এজেন্ট থেকে শুরু করে প্রশাসন কিভাবে তাদের প্রভাবিত করছে সবই তো বিভিন্ন রেকর্ড অলরেডি বেরোচ্ছে। আমি এগুলো কিচ্ছু শেয়ার করব না, কিন্তু দিস ইজ হ্যাপেন গোয়িং অন। তাহলে 100% গণতান্ত্রিক প্রক্রিয়ায় তো তোরা ক্ষমতাইতে পারস নাই, মানে ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে। তো এত বড় বড় গলায় কথা বলার কিছু নাই তো। গত 15 মাসে পান দোকানদারের চান্দা খায়া তোমরা এখন খুব বড় জাতীয়তাবাদ হয়ে গেছে। আর আমি গুপ্ত হয়েছি না কিভাবে 380 ডিগ্রি পল্টি, যারা এলাকার বিভিন্ন খবর আমার মেসেঞ্জারে ভরায় ফেলাইতো, চাঁদাবাজদের ইনফরমেশন, তারপরে কোন নেতা কি করতেছে সব পাঠাইছস তোরা, কারা পুনর্বাসন করতেছে তোরা পাঠাইছস। এখন তোরাই দিয়ে আমার আইসা মানে গুপ্ত কইতেছস। মানে এই দেশের মানুষ হয়েছে কি বেহাইয়া, সবাই না, বড় একটা অংশ হচ্ছে বেত্তমিজ, আধিপত্যবাদের দালাল চাকর, এই যে গোলামি করা, অন্য রাষ্ট্রের প্রতি নিজেদের স্বাধীনতা, নিজেদের অস্তিত্ব বিকিয়ে দেওয়া। এটা তো এই নির্বাচনের রেজাল্টেই আমরা দেখলাম। পুরাটা প্রশাসন আওয়ামী লীগের দখলে ছিল, তারা মিল্লা, সিভিল সোসাইটি মিল্লা, নির্বাচন কমিশন, ডিপ স্টেট কি নির্বাচন করলো? এটা পাবলিকরে ধোঁয়াশার মধ্যে রাখা। এই যে এখন বিভিন্ন কেন্দ্রে কি কারচুপি, বিএনপির ভোটগুলা, যারা বিএনপির প্রার্থীদের সবগুলার ওভার রাইটিং কেন, নাম্বারিং কেন, ট্যাম্পারিং করা হয়েছে, নাম্বার চেঞ্জ করে এদের পাস করাইছে। তোমরা 210 সিট পাওয়ার যোগ্যতা রাখো না, তোমরা ফেল করতা। হয় ঠিক
জয়ের খুব কাছাকাছি গিয়া ধস নামতো, নাইলে এই 11 দলীয় জোট চলে যাইতো। তোদের কারণে এই জামাতরে মানুষ ভোট দিছে। তো তোদের লজ্জা লাগে না যে আমার আইসা যে গালাগালি করস? এই দলের নেতাকর্মীদের জন্য গত 17 বছরে অস্ট্রেলিয়া থেকে কতভাবে আমি সহযোগিতা করছি, তারপরে হচ্ছে কতভাবে এদের বিভিন্ন বিপদ থেকে বাঁচাইছি। হ্যাঁ, এরা এখন বড় বিএমপি সাজছে, যে বট বাহিনী শাহবাগে নাচন কুদন কি করতেছে, মানে কি একটা অবস্থা। পিনাকির বাড়ির সামনে গিয়া দেখলাম ওই যে মিছিল করতেছে। হ্যাঁ, আবার একটা কি যেন শিবির দইরা জবাই কর, শিবিরই তো করে জুলাইয়ের পথ দেখাইছিল 5ই আগস্টে। তো তোরা এখন পল্টি দিলি কে? আর এই পিনাকি গত 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে কম কথা বলছিল, ইলিয়াস কম কথা বলছিল, তোদের চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বিএনপির বিরুদ্ধে চলে গেছে সেগুলা। এটা যদি দলের হাইকমান্ড বোঝে তাহলে অবশ্যই উনি সঠিক ব্যবস্থা নিবে, আর না নিলে ওই যে হাসিনার মতো গাট্টি বসকা গোল করে যাইতে হবে। কোনো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো শুরু থেকে শেষ পর্যন্ত সবটা ভিডিও দেখছেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।